দর্শক, আমাদের নিয়মিত আয়োজন 7x7 রাতে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাজিদ রুমেল। আমি এখন এই মুহূর্তে যে কথা বলছি এই সময়ই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে বিভিন্ন দল আছে তারা নামতে শুরু করেছে, অর্থাৎ বহুল প্রতীক্ষিত এবং বহুল আলোচিত সেনাবাহিনী নামতে শুরু করেছে। সেই সেনাবাহিনী যদিও সোমবার থেকে তারা কাজ শুরু করবে, কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে যে সেনাবাহিনী ভোটের যে আয়োজন সেই আয়োজনে নিজেদেরকে সম্পৃক্ত করছে, যাদের উপর অনেকেরই আস্থা আছে এবং সহিংসতা কমে যাবে বলে মনে করছেন। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের বিষয় ভোটের মাঠে সেনাবাহিনী। এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব তৈমুর আলম খন্দকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আছেন শাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, আপনাকে আমন্ত্রণ। এবং শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটা হচ্ছে যে এই যে বেসরকারি প্রশাসন আছে, পুলিশ আছে, তারাই মূলত থাকবে মাঠে, কিন্তু তারপরেও ঐক্যফ্রন্ট, লেভেল প্লেইং হবে বলে আশা করছে সেনাবাহিনী নামার পরে। এইটার আসলে কারণটা কি? এটা কি অতিরিক্ত আস্থা সেনাবাহিনীর প্রতি, এটা না কোনো প্রভোকেশন আছে? না, আসলে যেটা আমি আসলে মনে করি যে আমাদের যে একাদশ সংসদ নির্বাচনটা, সেটা আপনার ধরেন যে সবার ভিতরে যে প্রত্যাশাটা এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার, আমরা সবাই চাই যে একটা অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে। এবং সেটা করার জন্য এবং আমরা জানি যে আমাদের দেশে যখনই জাতীয় নির্বাচন হয় একটা উৎসবমুখর পরিবেশে হয়। নির্বাচনের পরে আমরা কিছু সহিংসতা, বেশ ভালো রকম সহিংসতা দেখেছি। এখন সেইটার জন্য ধরেন যে কোনো সহিংসতা যেন না হয় এবং ভোটাররা যেন একটা সুন্দর একটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে, সেটার জন্য আপনার পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে। এখন আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে পুলিশ, তারপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারপরে আপনার আনসার, ভিডিপি, বিজিবি, তারাও থাকে ইয়েতে। এখন আর্মি ডেপ্লয়মেন্টের ব্যাপারে সেটা হতে পারে, মানে ইফ দি ইলেকশন কমিশন কনসিডার্স মানে ইট ইজ নেসেসারি টু এনশিওর কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, এটা হতে পারে। কিন্তু আমি আসলে আপনার প্রশ্নটা আসছি, ডক্টর কামাল হোসেন বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড আমি আপনার ইয়েতে আসছি। এখন বিষয়টা হচ্ছে যে প্রভোকেশন কিনা, হ্যাঁ, আপনার প্রশ্নে আমি আসছি। এখন বিষয়টা হচ্ছে যে ধরেন যে আমাদের এখানে সেনাবাহিনী, তারা তো আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, অনেকগুলো ছিল, তাই না, সেক্টর তারা নেতৃত্ব দিয়েছেন। আবার আপনি দেখবেন ইউএন পিসকিপিং মিশনেও তাদের একটা সুনামও আছে। আবার এটাও ঠিক, অনেক ক্ষেত্রেই তাদের ফেইলিউরও আছে। কারণ আমরা 1975 সালের 15ই আগস্টের পরে এতগুলো পাল্টা কু হয়েছে। আবার বাংলাদেশে একটা বিষয় আমার কাছে খুবই মর্মাহত করে আমাকে, যে অনেক সময় আমরা দেখি যে আপনার সরকারি নানা বাহিনী এবং প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। এবং সেইটা আমার মনে হয় যে খুব, আপনি যদি সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চান কিংবা প্রভোগ করেন, কিংবা কোনো রাজনৈতিক দলের কিংবা জোটের তরফ থেকে সেটা করা হয়, সেইটাকে আমি খুব ভালো মনে করি না, সেটা করাটা উচিত না। এবং আমাদের বাংলাদেশে সুশাসন কিংবা মানে প্রতিষ্ঠানগুলো প্রফেশনাল হয়ে উঠতে পারে না, প্রফেশনাল পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করতে পারে না। সেটার একটা প্রধান কারণ কিন্তু পলিটিক্যাল ইউটিলাইজেশন অব দ্য মানে গভর্নমেন্ট বাহিনী কিংবা ইনস্টিটিউশন। এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো কিংবা জোটগুলো খুব সচেতন থাকা উচিত। ধন্যবাদ আপনাকে। আমি একটু জনাব তৈমুর আলম খন্দকার আপনার কাছে আসতে চাই যে আপনারা ভোটের মাঠে প্রায় অভিযোগ করেছেন যে এই যে পুলিশ অনেক সময় আওয়ামী লীগের চেয়েও বড় প্রতিপক্ষ হয়েছে বিএনপি বা ঐক্যফ্রন্টের ক্ষেত্রে, তাদের মামলা, হামলা, ধরপাকড় এসবের কারণে। সেই জায়গায় আসলে প্রথমত আমরা যদি সেনাবাহিনী নামার পরও প্রথমত দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষায় তো থাকবে পুলিশই, সেই কারণে এইখানে তারা নামার পরে, সেনাবাহিনী নামার পরে স্বস্তি ফিরবে, সহিংসতা হবে না, এই যে আশাবাদ, এইটার আসলে সত্যিই কি কোনো কারণ আছে? আপনাকে ধন্যবাদ এটা ভালো আলোচনা আনার জন্য। ঘটনাটা হলো যে আপনি যখন অফিসে আসি তখন আমি একটা টেলিফোন পাইলাম যে আমার বন্দর থানার যে সভাপতি নূর মোহাম্মদ পনেজ, তার বউকে ধরে নিয়ে গেছে পুলিশ। অপরাধ, এই পনেজের
মাধ্যমে গতকাল এই ঐক্যফ্রন্টের প্রার্থীর, আমিও জনসভায় ছিলাম, গতকাল পরশু এই জনসভা হয়েছে, সেই জনসভাটা অর্গানাইজ করছে। এখন বিএনপি বা ঐক্যফ্রন্ট কেন চাইলো, সেনাবাহিনী চাইলো এই জন্য, পুলিশ যেভাবে পক্ষপাতিত্ব করে, পুলিশ যেভাবে পৃথিবীর ইতিহাসে নাই। আগে তো রাজনৈতিক মামলা হয়রানির জন্য হয়তো আওয়ামী লীগ হয়তো বিএনপির নামে দিচ্ছে, আওয়ামী লীগের নেতারা, বিএনপির নেতারা আওয়ামী লীগের নামে দিচ্ছে। এখন তো পুলিশ নিজে টাপা ভাই কলম নিয়ে টাপা ভাই বলবে যে জাতীয় পার্টিকে বিএনপি মামলা দিছে। কিন্তু এখন বিষয়টা হইলো, এখন তো পুলিশ তো মামলা দেয়। পুলিশ কি মামলা দেয়? যে লোকটা মারা গেছে 15 বছর আগে, যে লোকটা মারা গেছে, যে লোক বিদেশে আছে, যে লোকে হজে ছিল, যে লোক পুঙ্গ হয়ে গেছে, যে লোকে একসময় বিএনপি করতে এখন করে না, বিএনপির সমর্থক, তাদেরকে জড়ায় মামলা দেয়। এবং আপনি মামলাটা বেল হওয়ার পরে আরেকটা মামলা দেয়। গোটা বাংলাদেশে হাজার হাজার লক্ষাধিক মানুষ এই মামলার মধ্যে জড়িত। আপনি যখন হাইকোর্টে হাঁটতে পারবেন না, হাইকোর্টে বারিন্দা দিয়ে হাঁটা যায় না যারা আগাম জামিনের জন্য আসছে। এই অবস্থায় পুলিশের উপরে যেহেতু আস্থা নাই, প্রশাসন এখন যেভাবে রাজনৈতিক নেতাদের মতো বক্তৃতা দেয়, ডিসিরা বক্তৃতা দেয় যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য রাজনৈতিক ধারাটাকে অব্যাহত রাখতে হবে, এই ধরনের বক্তৃতা দেয়। পুলিশরা যেভাবে রাজনৈতিক মঞ্চে গিয়ে বক্তৃতা দেয়, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের কোনো আস্থা নাই, বিরোধী দলের কোনো আস্থা নাই। এখন নির্বাচনটা করতেছে পুলিশ, নির্বাচনটা করতেছে ম্যাজিস্ট্রেট। এই যে পুলিশ মিথ্যা মামলাগুলি দিচ্ছে, গায়েবী মামলাগুলি দিচ্ছে, এটার ব্যাপারে পুলিশ ম্যাজিস্ট্রেট জানে যে মামলাগুলি মিথ্যা, তারপরে সে এখানে করতেছে, রিমান্ড দিতেছে, জামিন বাতিল করতেছে। ডিস্ট্রিক্ট যা জামিন দিবে না, সেটা কি সেনাবাহিনী নামার কমবে, এটুক আমি আসতেছি। ডিস্ট্রিক্ট যা জামিন দেবে না, ডেট ফলাবে 2 মাস পরে, দ্যাট ইজ 2 মাস পরে আপনি হিয়ারিং হবে, নামঞ্জুর করবে, আপনি যাতে হাইকোর্টে না আসতে পারেন। এখন প্রশ্নটা হলো, আস্থার প্রশ্নটা হলো যে প্রফেসর সাহেব কথাটা বলছেন যে সেনাবাহিনী আমাদের এই যে দুর্যোগে, বন্যায়, তারপরে নানা দুঃসময় আসে, এইটা একটা জাতির উপরে একটা গজব। এখন যা চলছে এই গায়েবী মামলার গজব, প্রশাসনের যারা নিরপেক্ষ থাকার কথা তারা অনিরপেক্ষতার গজব, যে নির্বাচন কমিশন সঠিকভাবে তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা, সেখানে তারা পক্ষপাতিত্বমূলক কথা বলে, সরকারি ভাষায় তারা কথা বলে। এই ধরনের গজবেতে রক্ষা করার জন্য আমি মনে করি যে সেনাবাহিনী যদি তাদের কার্যকর ভূমিকাটা রাখে, আসলো শুধু সাক্ষী গোপল হয়ে থাকলো, তারা কোনো ভূমিকা রাখলো না, ঘটনা শোনার পর গিয়া দেখলো ঘটনা শেষ, এই হলে হবে না। যদি তারা কার্যকর ভূমিকা রাখে তবে একটা লেভেল প্লেইং ফিল্ড হইতে পারে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আমি একটু শাহিদুর রহমান টেপ আপনার কাছে আসতে চাই। প্রথমে কিন্তু আপনাকে একটি ছোট প্রশ্ন দিয়ে শুরু করতে চাই মূল আলোচনা আসার আগে। যে আমরা দেখলাম যে সেনাবাহিনী নামার পরিপত্র জারি হওয়ার পরপরই আমরা একটি সংবাদ দেখলাম যে আপনাদের দলের যে প্রধান, জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ সোমবার মনে হয় দেশে ফিরছেন। তো এই জায়গাটি আসলে কি, উনিও আগে সাবেক রাষ্ট্রপতি এবং একই সঙ্গে সাবেক সেনাপ্রধানও, তো সেনাবাহিনী যখন মাঠে তখন ফিরছেন, এটা কাকতালীয় নাকি কোনো যোগসূত্র আছে? আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার অত্যন্ত প্রিয় তৈমুর ভাই তো আসেনি, জি, আর আপনার অধ্যাপক সাহেব এবং জাতীয় পার্টির পক্ষ থেকে 21শে টিভির দর্শক, দেশ বিদেশের দর্শকদের আমি শুভেচ্ছা জানাই। আপনার কথাটার আগেই আমি উত্তর দিই আমার দলের চেয়ারম্যানের কথা। আপনাদের এবং কিছু কিছু মানুষের কিছু অভ্যাস আছে। আমার দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, উনি দীর্ঘ বছর ধরে উনি অসুস্থ। প্রতি 2 মাস পর পরই ওনাকে চেক আপে যেতে হয়। আপনি জানেন, বোধহয় জানেন, আপনার জানার কথা, তমির বলে জানেনি। উনি 1 বছর আগে একটা মেজর অপারেশন করছেন, আমিও সেখানে ছিলাম, এবং 2 মাস পর পরই উনি যায়। এবং ওনার একটু শরীর খারাপ হলে, যেহেতু আর্মি অফিসার, সিএমএস উনি জানি, সপ্তাহে 1-2 দিন ওনাকে যেতেই হয়। ওনার আজকে আসার কথা ছিল, কিন্তু ডাক্তার ওনাকে প্লেনে উঠতে না করছিল, যে একটু উনি হসপিটাল থেকে বেরোইছে আজকে সকালবেলা।
তো যখন উনি প্লেনে টিকে আসবে তখন হঠাৎ করে ওনার হার্টবিট আবার বেড়ে যায়। তখন আবার ডাক্তার কল করে এনে আনার পরে ওনাকে দেখছে যে না, ওনাকে বলছে যে আপনি আজকে যেন না। তো সেনাবাহিনীর সাথে ওনার আসার সম্পর্ক কি, তো আমার বোধগম্য না। জি, কোনো যোগসূত্র নাই। আমি একটু মূল প্রশ্নে আসি, তার কোনো কারণ নাই। জি, মূল প্রশ্নে আসি। জি, সেটা হচ্ছে যে বলছিলেন যে গজব থেকে উদ্ধারের জন্য কিছু কিছু গজবের উদাহরণও টেনেছেন তো জনাব তমিমুল আলম খন্দকার। সেই গজব থেকে উদ্ধারের জন্যই সেনাবাহিনী আসবে এবং তাতে করে লেভেল প্লেইং ফিল্ড হবে। আপনার কি মূল্যায়ন? আমার ওই একটা প্রবাদ বাক্য আছে, জি, এটা বলতেই হয়, ভূতের মুখে রাম রাম। মানে কি জানেন, ওনাদের যে যা করে তাই দিয়ে কিন্তু তাদের ভয় পায় যে এটি বোধহয় হচ্ছে, এটি বোধহয় হচ্ছে। ওনারা আমাদের সাথে যে অত্যাচার করছে, আমি তো ভাই তো ভালো মানুষ, 100% ভালো মানুষ। ওনার বিবেকের কাছে বা ওপেনলি উনি বলতে পারবে যে ওনাদের আমলে আমাদেরকে কোথাও নামতে দিছে কিনা। জাতীয় পার্টির কোনো লোককে বাংলাদেশের কোথাও আমাদের নামতে দিছে কিনা। পিঠে হাড্ডি উড্ডি ভেঙে গেছে। আমরা 10-12 জন মিটিংও করতে পারিনি। আমার নিজের গায়ে তো শতখানিক পিঠ বাড়ি আছে, লাঠির বাড়ি আর পুলিশের বাড়ি। পুলিশ দিয়ে ওনরাও তো রাজনীতি করছে, ওনরাই স্টার্ট করছে। পুলিশ নিয়মটা হলো কি, সরকারি বাহিনী সরকারের কথাই শুনবে, এটি স্বাভাবিক নিয়ম। আপনি যেমন এই এখন এইখানে জব করছেন ইটিভিতে, ইটিভির মালিকের যে সিস্টেম অনুযায়ী সেভাবেই তো আপনাকে চলতে হবে, নাকি? না চললে তো আপনার চাকরি থাকবে না, তাই না? তো সেই জন্য পুলিশ বলেন, আনসার বলেন, বিডিআর বলেন, যাই বলেন, আপনাকে পুলিশে মানে সরকারের কথায় চলতে হবে। আর এখন তো সরকার তার ক্ষমতায় নাই, এখন তো নির্বাচন কমিশন আছে। এখন ওনারা নির্বাচন কমিশনকে ওনারা দোষারোপ করে। আজকে যে নির্বাচন কমিশনের একটা রায় দিল জামাতে ইসলামের 25 জনের ব্যাপারে তাদের কিছু করণীয় নাই, এটা ওনারা কিন্তু বলবে না। কিন্তু ওই যে সেনাবাহিনী নামার পরে বেশ কিছুদিন যাবত হতাশ তমিমুল আলম খন্দকারের মুখে হাসি। কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি অরিজিনালি, আমি এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলতে চাই, আমরা যারা রাজনীতি করি, আমিও রাজনীতি করি, তমিমুল রাজনীতি, অনেকে রাজনীতিবিদ, আমাদের কেন সেনাবাহিনীর দরকার হবে? পৃথিবীর কোন দেশে, আমি তো পৃথিবীর অনেক দেশে নির্বাচনের সময় গেছি, আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, অনেক দেশ, পৃথিবীর অর্ধেক দেশ আমার ঘোরা হয়ে গেছে। অনেক দেশের সাথে নির্বাচনের সময় আমি ছিলাম। ইভেন ভারতেও আমি নির্বাচনের সময়, গত নির্বাচনের সময় কই সেনাবাহিনীর নামে নাই? আমি নিজে ছিলাম গতবার নির্বাচনের সময়, আমি 7 দিন ছিলাম। আমি ইংল্যান্ডে ছিলাম, আমি আমেরিকাতে ছিলাম, আমি অস্ট্রেলিয়াতে ছিলাম, সুইডেনে নির্বাচনের সময় ছিলাম, কোথাও তো সেনাবাহিনী দেখিনি। বিশেষ করে ভারত এত বড় একটা দেশ, সেখানে তো সেনাবাহিনী দেখিনি। ওনাদের কিছু হইলেই সেনাবাহিনী, ওনারা সেনাবাহিনীর থেকে আইসে বলে তাই বলে। এখন সেনাবাহিনী বিতর্কিত করার জন্য ওনারা ব্যস্ত থেকে আসছে না, আমার নেতা কোনো সময় বলে নাই সেনাবাহিনীর জন্য। আমরা মনে করি সেনাবাহিনী আমাদের বিপদে থাকবে, আমাদের বিপদটা কি, এটা তো আমাদের বিপদ না। উনি তো বলতেছে গজব, উনি তো বলবেই, ওই ভূতের মুখে রাম রাম। গজব তো ওনারা করে। এখন গজব যে করবে, এখন দেখেন কিছু কিছু জিনিস দেখেন, ওনরা এবং আওয়ামী লীগালারা এরা কি দেখে। হ্যাঁ, ভালো হইলে ভালো আমাদের হয়েছে, আর খারাপ হইলে কারচুপি। এবং ওনাদের নিয়মটা হলো কি, আওয়ামী লীগের নিয়মটা কি জানেন, বিএনপির নিয়মটা কি, যখন নির্বাচন আসে তখন কত বড় বড় কথা বলে, তারপরে নির্বাচনে যখন জিতে আসে কেউ, আর বিরোধী বিএনপি যেমন 5 বছরে আইসে মাত্র 9 দিন সংসদে, আমার যদি ভুল না হয়ে থাকে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এসে 19 দিন। তো ওনাদের মানুষ ভোট দেবে কেন? বিশ্বাস তো নাই। ভোট তো দেয় দুই দলকে। না, ভোট তো দেয়, ওই যে সেজন্য সেনাবাহিনীর দরকার হয়। আমাকে সেনাবাহিনীর দরকার হয় না। আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, একটু কার্জন সাহেবের সাথে যাই। না, আমার কথা শুনতে হবে তো। জি, 6.5 বছর ওনারা জেনে লাগছে বিনা বিচারে। আমাদের প্রত্যেকটা ওনার দলের যখন স্থায়ী কমিটির মানে মেম্বার এখন মওদুদ সাহেব, তারপরে শাহ মোয়াজ্জেম হোসেন সাহেব আজকে বড় বড় কথা বলতেছে। কালকে দেখলাম বক্তৃতা করে বলতেছে উনি পিটেন খান নাই,
জি 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 খান নাই, মৌলভী সাহেব জেলে যান নাই, গিয়েছেন। আমি একটু আসি আপনার কাছে আবার, জনাব কার্জন সাহেব আপনার কাছে একটি প্রশ্ন, যে আরেকটি এটাও কাকতালীয় কিনা, যে সেনাবাহিনী নামার ঘোষণা তো এসেছেই। আমরা দেখলাম যে রোববার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ, তারাও অর্থাৎ আওয়ামী লীগ লেভেল প্লেইং ফিল্ড চায়। আপনার কি মনে হয় আওয়ামী লীগও কি স্নায়ু চাপে ভুগছে? না, এটা আওয়ামী লীগ স্নায়ু চাপে ভুগছে কিনা, রাজনৈতিক দল কিছু তো কৌশলও থাকতে পারে। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে আপনার একটা নির্বাচন যখন হবে, সেই নির্বাচনটা আমি যেটা বলেছি যে এটা সাধারণ মানুষের প্রত্যাশা যেমন, তেমন আপনার ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার, বাংলাদেশের ইকোনমির সাইজ এখন তো আমাদের অনেক সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে। সেটা যদি আমরা যেমন জনাব ট্যাপা যেমন বলেছেন, তারপর জনাব তৈমুর আলম খন্দকার বলেছেন, আমরা যদি প্রত্যেকটা মানে দল যখন ক্ষমতায় ছিলেন তাদের যদি আমরা একটু নির্মোহভাবে বিশ্লেষণটা করি, আমরা তাদের অনেক সীমাবদ্ধতার দিক আমরা কিন্তু চিহ্নিত করতে পারবো। হ্যাঁ, আবার এটাও ঠিক যে বর্তমানে যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে জোট সরকার, তাদের আমলে অনেক অর্জনও হয়েছে। তাদের যেমন সীমাবদ্ধতাকে চিহ্নিত করা যাবে, আবার একই সাথে এটা যে সত্যি যে আপনার এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রি হয়েছে বাংলাদেশ। হ্যাঁ, তারপরে আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইট আপনার মহাকাশে চলে গিয়েছে। তারপরে মানুষের যে অর্থনৈতিক, এখন বিষয়টা হচ্ছে যে বিতর্কটা চলছে যে ডেভেলপমেন্ট ভার্সেস ডেমোক্রেসি, এই দুটো কি একসাথে চলবে? হ্যাঁ, কারণ বর্তমান সরকারের যে কর্মকাণ্ড, সেখান থেকে আমার মনে হয়েছে যে তারা ডেভেলপমেন্টকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং আপনি দেখেন যে বেশ কিছু মেগা প্রকল্প যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে, আপনার কি মনে হয় ডেমোক্রেসিকে বাদ দিয়ে দুইটাকে সমন্বয় করে মনে করি যে দুটোই একসাথে চলা উচিত। কিন্তু আমার বর্তমান সরকার যে কর্মকাণ্ড করছে তাতে মনে হচ্ছে দে আর পুটিং মোর এমফাসিস অন ডেভেলপমেন্ট। ডেমোক্রেসির জায়গাতে তাদের গুরুত্বটা একটু কম। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি মানে দুটোকে সমান গুরুত্ব দেওয়া উচিত, এবং দুটোকে সমান গুরুত্ব দিলে আমরা যে উন্নয়নটা হবে সেটা টেকসই হবে। ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে উন্নয়নটা টেকসই হওয়া উচিত এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। ধন্যবাদ। আপনি একটা বিশাল অংশকে যদি এক্সক্লুড করে দেন তাহলে পরে কিন্তু ওই যে এখন যেমন আপনার অ্যান্টাগনিস্টিক পলিটিক্স, আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষিতে এখন সবচেয়ে বড় যে হুমকি, যে সেটা হচ্ছে যে বড় দুটো দলের যে অ্যান্টাগনিস্টিক পলিটিক্স, যার প্রেক্ষিতে আপনি দেখবেন যে আপনি যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, উনি কিন্তু একটা ব্লাড শেডের কথা বলছেন। উনি একটা রেজিম চেঞ্জ হলে উনি একটা ব্লাড শেডের কথা বলছেন, তাহলে পরে এই এইটা কিন্তু আপনার উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। ধন্যবাদ আপনাকে। জনাব তৈমুর আলম খন্দকার, আপনার কিছু বলার ছিল মনে হয় যখন শাহিদুর রহমান টেপা কথা বলছি। আমি দুজনকে একটু সম্মানের সহিত একটু টাচ করব। প্রফেসর সাহেব যেটা বললেন যে এই সরকার উন্নয়নের দিকে একটু বেশি অগ্রাধিকার দিছে। উন্নয়ন তো উনি আবার এটাও বলেছেন যে আমি ওনার কথা আমরা আসতেছি, উন্নয়ন তো জনগণ যে ট্যাক্স দেয়, এই ট্যাক্স টাকা তো পদ্মা নদীতে ফালায় দেওয়ার জন্য না, পদ্মা সেতু করার জন্য। এটা সরকারের দায়িত্ব, যে সরকার আছে তার এটা দায়িত্ব। কিন্তু সরকারের এটাও দায়িত্ব সংবিধানকে রক্ষা করা। এই সংবিধানটা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা সংবিধান তৈরি হয়েছে। এই সংবিধানের মধ্যে কতগুলি ক্লজ আছে, যে মানুষের রাজনীতি করার অধিকার, সভা সমাবেশ করার অধিকার, তারপরে বাক স্বাধীনতার অধিকার, তারপরে মুক্ত আলোচনার অধিকার, সব অধিকারকে এই সরকার ভুলণ্ঠিত করে দিয়েছে। আইনের শাসন, আইনের কিন্তু জনাব শাহিদুর রহমান টেপা তো বললেন যে আপনারাও কিন্তু ওনাদেরকে এরকম করেছেন। কথাটা বলি, আমরা নিজেও করছে। আচ্ছা, আমরা খারাপ, তো আমাদের খারাপের প্রতিযোগিতা করে কি ওনারা আরো বেশি খারাপ হতে চায়? তাদেরকে ভালো ইনস্ট্যান্স দাঁড় করে। টেপা ভাই তো দুইটা ইয়ের মধ্যে আছে, যে এটা কি বলে যে এই পাওয়ারের মধ্যে আছে। একটা হলো টেপা ভাইরা সরকারি দল, আবার টেপা ভাইরা বিরোধী দল। ওনাদের মন্ত্রীও আছে, ওনাদের প্রধানমন্ত্রী যিনি উপদেষ্টা, তিনি হলো তাদের চেয়ারম্যান, বিশেষ দূত, এবং কি মন্ত্রী পদমর্যাদায় হবে বা যাই হবে। সেদিকটা মর্যাদার দিকটা ওনারা তো সরকারের সাথে আছে। তো
বেকায়দায় আছি আমরা। আজ পর্যন্ত জাতীয় পার্টির কোনো অফিস কিন্তু পড়ে নাই, জাতীয় পার্টির কোনো লোককে কিন্তু গাইবি মামলা দেয় নাই, জাতীয় পার্টির কোনো লোকের কিন্তু অফিসে নিয়ে ধরে ডিবি অফিসে নিয়ে আটকায় রাখা নাই। বিএনপির 16 জন ক্যান্ডিডেট আজকে জেলখানায়, অথচ আমরা আইনের প্র্যাকটিসটা কি দেখে আসতেছি। প্রফেসর সাহেব আইনের অধ্যাপক, এই আইনের বিধানটা এই যে ইন্ডিয়া তো এটা রেওয়াজ আছে, বাংলাদেশও ছিল যে কেউ যদি ক্যান্ডিডেট হয় তার গণতান্ত্রিক এক্সারসাইজটা করার জন্য তাকে জামিন দিতে হবে, এবং জামিন দেওয়া হয়েছে। এই যে মইজুদ্দিন খান হত্যা মামলায় যে মন্ত্রী চুমকির বাবা, তার হত্যা মামলায় যে আজম খানকে জামিন দেওয়া হয়েছিল, সে একটা উপজেলা চেয়ারম্যানের দাঁড়াইছিল। অতএব একটা রেওয়াজ আছে, কিন্তু বর্তমানে কি রেওয়াজটা, এখন রেওয়াজটা হলো বিএনপির ক্যান্ডিডেট হয়েছে, এই অপরাধে আজকে 16 জন লোক জামিন পাচ্ছে না। এই যে প্রশাসনিক এবং বিচার বিভাগকে ব্যবহার কইরা, সরকার সংবিধানকে ভিন্ন পথে ব্যবহার কইরা মানুষের অধিকারকে বঞ্চিত রাখছে, এটাকে সরকারকে জবাব দিতে হবে। উন্নয়ন তো একটা উন্নয়নের ব্যাপার আছে। আরেকটা বিষয় হলো যে আপনাকে দিয়ে টেপা ভাই যেই উদাহরণটা দিচ্ছে সেটা আমি বলতেছিলাম যে আপনার দায়িত্ব হলো প্রফেশনাল দায়িত্ব পালন করা। মালিক যা বলবে তা হুবাহু শোনার দায়িত্ব কিন্তু চাকর আর চাকরিজীবী কিন্তু এক না। আপনার পুলিশের দায়িত্বটা কি? পুলিশের দায়িত্ব হলো প্রফেশনাল দায়িত্ব, সে পালন করবে, মানুষের জানমাল রক্ষা করবে। পুলিশ যে পোশাক পরে, যে বেতন পায়, যে গাড়িতে চলে, এটা আওয়ামী লীগের লোকেরও শেয়ার আছে, বিএনপির লোকেরও শেয়ার আছে। বাংলাদেশের 16 কোটি মানুষের ট্যাক্সের পয়সা তার জীবিকা নির্ভর করে, সেখানে তার সার্ভিসটা হবে জনগণের প্রতি সমান। এখন পুলিশের প্রমোশন এবং সুবিধাজনক জায়গায় পোস্টিং পাওয়ার ক্ষমতাটা যার আছে, তার সেবা করার দায়িত্ব একটু পুলিশের না। পুলিশের দায়িত্ব হলো দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করা। ওই যে নূর মোহাম্মদ পনেজ বন্দরের সে বিএনপি করে, বিএনপির একটা জনসভাকে অর্গানাইজ করছে, এর অপরাধে তার বউকে নিয়ে পুলিশ লকআপে আটকায় রাখবে, এটা কিন্তু পুলিশের দায়িত্ব না। ধন্যবাদ আপনাকে। পুলিশের দায়িত্ব আপনার কাছে সার্বিক মানুষের দায়িত্ব পালন করা। জি, ধন্যবাদ। দর্শক 7 রাতে ছোট্ট একটি বিরতিতে। দর্শক 7 রাতে আবার আমন্ত্রণ, সঙ্গে আছে আমি সাজিদ রুমেল। জনাব শাহিদুর রহমান টেপ, আপনি শুনছিলেন যে একটি হচ্ছে যে ওনার বক্তব্য তো দিবেন, আপনার সাথে আরেকটি কথা জুড়ে দিই যে যেটা কার্জন সাহেবের কাছে ওইভাবে আসি বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে লেভেল প্লেইং ফিল্ড এখন আওয়ামী লীগও চাচ্ছে, চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা তো মহাজোটে আছেন, আপনাদের যে দুই দলের সমন্বয়ে যে প্রার্থী তালিকা, তার বাইরেও 147 আরো কিছু কমেছে, তো সেই জায়গায় 177 বাকি প্রার্থীরা মাঠে আছে। আপনারা আসলে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে কিনা এইসব প্রার্থী যারা সমন্বিতভাবে হয়নি? হ্যাঁ, ধন্যবাদ আপনার কথা। হ্যাঁ, আমরা তো হচ্ছি, আমরা বিএনপির কাছেও হচ্ছি, আওয়ামী লীগের কাছেও হচ্ছি। এখন দেখেন, কিছু কিছু কথা আছে, কিছু কিছু ব্যাপার আছে, খুব অবাক লাগে, আশ্চর্যও লাগে যে টেলিভিশন খুললে দেখি যে বিএনপির লোকজন বলে যে তাদের বাড়ি ঘর অফিস টফিস পোড়াই দিছে। জি, কিন্তু যেহেতু আমি জাতীয় পার্টি নির্বাচন আমি এই সমন্বয় করার জন্য আমি তার সদস্য সচিব, জি, এজন্য আমার জানতে খুব সুবিধা হয়। বিএনপি আমাদের এবং আওয়ামী লীগের বহুত অফিস পোড়াই দিছে, বহুত জায়গা মারপিট করছে। সাতক্ষীরা বলেন, আপনার যশোর বলেন, জিগরগাছা বলেন, এটা বিএনপি করেছে। বিএনপি ডাইরেক্ট, আওয়ামী লীগ করেনি কোনো জায়গায়? আওয়ামী লীগও করছে আমাদের সাথে, মানিকগঞ্জ করছে, চিটং করলো কয়েকদিন আগে, চিটাগাং আমাকে বাঁশখালীতে কালকে করছে, জি, আমাদের উপর করছে। কিন্তু আমরা আছি, আমাদের বাঁশখালীতে আমাদের উপরে গুলি করা হয়েছে এবং গুলি করা হয়েছে। আমি কালকে একটা পোস্টও লিখছি, এবং কারা গুলি করছে তা তো জানি না। আমি পরিষ্কার বলতে চাই, যারা গুলি করছে তাদেরকে বের করো। বের করার দায়িত্ব কার? বের করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, সরকারের না। বের করার দায়িত্ব হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের। হ্যাঁ, তো সেই জন্য আমি মনে করি এই সব ঘটনাগুলি ঘটছে সারা বাংলাদেশে। আওয়ামী লীগও যেমন করছে, বিএনপি তদ্রুপ করছে, আবার আওয়ামী লীগও আক্রান্ত হয়েছে। আমি তাই বলছি, আওয়ামী লীগও আক্রান্ত হচ্ছে সব জায়গায়। আজকে যে চিঠিটা লিখেছে সেখানে বলছে আওয়ামী লীগের 5 জন নিহত হয়েছে। আপনার টেলিভিশনে কিন্তু বা এগুলো দেখায় না। এগুলো ওই যে আপনার রিজভী সাহেব তো বিছানাপত্র নিয়ে ওইখানেই থাকে,
হ্যাঁ, এটা দেখায় না। কিন্তু আওয়ামী লীগও আক্রান্ত হচ্ছে, জাতীয় পার্টি তো আক্রান্ত হচ্ছেই দুই জায়গার থেকে। মানিকগঞ্জ আমাকে মান্নান সাহেবের গাড়ি ভেঙে ফেলছে, তারপরে আপনার রুবেলের মানিকগঞ্জ 2-তে রুবেল, অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি দ্বিমুখী আমাদের জাতীয় পার্টি গেল আসুক। তারপরে হচ্ছে এরপরে আসে আমার ভাই বলছেন যে বিএনপির উপরে ইয়ে হচ্ছে, অ্যারেস্ট করতেছে, করতেছে, গায়েবী গজব হচ্ছে। এখন একজন সন্ত্রাসী মামলায় যদি আক্রান্ত হয়ে থাকে, যদি তার মামলা থাকে, তাহলে তারা হবে না? তাদেরকে প্রশাসন ধরবে না, না চুমো দেবে, আদর করবে? নিশ্চয়ই না। তবে আমি তৈমুর ভাইকে বলতে চাই এবং 21শে টেলিভিশনে বলতে চাই, জাতীয় পার্টিতে যদি একজন সন্ত্রাসী থাকে, একজন, জাতীয় পার্টিতে সন্ত্রাসী, গাঁজাখোর, মদখোরের কোনো স্থান নাই। জাতীয় পার্টিতে যদি একজন সন্ত্রাসী বাইর করতে পারে, একজন দুর্নীতিবাজ বাইর করতে পারে, আমি এই মুহূর্তের থেকে এইখান থেকে বেরোনোর পরে রাজনীতি করব না। আমি জাতীয় পার্টির একটা এই বিষয়ে একটু মন্তব্য শুনে আসছি। আমার কথা শোনেন, দাঁড়ান, আমি বলতেছি, আমার কথা শেষ হওয়ার পরে আমি বলবো, উনি দেবে। ওনার নারায়ণগঞ্জে নাসিম উসমানের বলতে পারবে বুকে হাত দিয়ে উনি আমাকে দল করতো, তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী মামলা আছে? উনি কি বলতে পারবে বর্তমানে আমাদের জাতীয় পার্টির এমপি আছে সেলিম উসমান, তার কোনো বদনাম আছে? প্রায় 10 কোটি টাকার উপরে ব্যক্তিগত উদ্যোগে উনি টাকা খরচ করছে কলেজ, স্কুল, মাদ্রাসায়। জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাসীর কোনো স্থান নাই। কালকে বাঁশখালীতে যে মাহমুদুল ইসলাম দুইবার এমপি ছিল, আপনার মেয়র ছিল, কোথাও নাই। হ্যাঁ, জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাসের জায়গা নাই বলেই জাতীয় পার্টির কোনো আমার কথা বলি, আমি সাইদুর রহমান টেপার কথা বলি, আমি আজকে এত বছর ঢাকা শহরে, আমার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা কোনো আদালতের মামলা হয় নাই। জি, ঠিক আছে। এখন আসেন, আরো আসেন। এখন আমি আমার কথাটা শেষ হোক, আর একটা মিনিট আমি কথা বলবো। পুলিশের দায়িত্ব কি? পুলিশের দায়িত্ব সব জায়গা। আপনার বাসায় বাথরুমে একজন মানুষ আটকে গেলে কিন্তু আপনাকে পুলিশকে খুঁজতে হয়। আপনার একজন আত্মীয় অসুস্থ হয়ে গেলে আপনাকে পুলিশে খুঁজতে হয়। আপনার বাড়ির পাশে বাড়িতে যদি আগুন ধরে সেখানে পুলিশকে খুঁজতে হয়। তা আমাদের পুলিশের সংখ্যা কত? পুলিশ কি খালি ইলেকশন নিয়ে ব্যস্ত থাকবে? প্রত্যেকটা চিন্তায় কিছু হইলে রাস্তায় পুলিশ সারা, ধরে আমি পল্টন এলাকাতে থাকি, 6 লক্ষ লোক। তাহলে আপনার পুলিশের প্রতি কোনো ক্ষোভ নাই? না, আমার নিশ্চয়ই পুলিশের উপর খোঁজ নেই। কেন ক্ষোভ থাকবে? আপনি যেখানে, তাহলে এই যে দুই পক্ষ, আওয়ামী লীগ বিএনপি, যে আপনাকে এরকম মারধর করে আপনাদের প্রার্থী, আপনাদের নেতা কর্মীদের, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে আপনার কোনো ক্ষোভ নাই? না, আমার কোনো ক্ষোভ নাই। আমরা পুলিশকে বলি, পুলিশ যতদূর পারে তারা চেষ্টা করে। জি, কিন্তু সংখ্যা হলো আমাদের পুলিশের সংখ্যা কম বলে পারে না। জি, জনাব তৈমুর আলম খন্দকার। এখন হামলার প্রশ্নটা বলে সে ওনার পুলিশ বাহিনীর দরদটা একটু বুঝাই দিই আমি। সেটা হলো যে ওনারা তো বলছে যে হামলা হয়েছে, আওয়ামী লীগের মহাসচিবের গাড়িতেও হামলা হয় নাই, জাতীয় পার্টির মহাসচিবের গাড়িতেও হামলা হয় নাই। আমাদের উপরে হামলাটার পরিমাণ এরকম যে মহাসচিবের গাড়ি ভাঙচুর হয়েছে তার বহরে, এবং এই যে ঐক্য জোটের যিনি কনভেনার ঐক্যফ্রন্টের ডক্টর কামাল হোসেনেরও ওনার গাড়িতে হামলা হয়েছে। উনি শুধু একটা ঐক্যফ্রন্টের কনভেনার না, এই দেশের একটু সিনিয়র নাগরিক, এই সংবিধান রচনায় যার অবদান আছে সেটুকু শ্রদ্ধাবোধ এই সরকারি দেখায় নাই। এখন আসেন গাইবী মোকদ্দমা। তারপর ভাই তো খুব বড় গলায় বললেন যে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এই হচ্ছে, এবং একটা সন্ত্রাসীও নাই, দুর্নীতিবাজ নাই। আচ্ছা, ঠিক আছে, ওনারা ভালো মানুষ, কথা বলতেছি আমি। এই যে এখন গাইবী মামলাগুলি হচ্ছে ঢাকা শহরে সেপ্টেম্বর মাসে 500 থেকে 600 মামলা শুধু ঢাকা মহানগরীতে হয়েছে। এই গত সেপ্টেম্বরে পুলিশের উপরে হামলা হয়েছে 90টা মামলা। কিন্তু আজ পর্যন্ত কি আপনার মিডিয়ার লোকেরা শুনছেন যে ঢাকা মহানগরীতে কোনো পুলিশের উপরে হামলা হয়েছে? এই ফেব্রুয়ারি মাস, যেই মাসে নাকি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার সাজাটা হইল, ওই যে সাজানো মামলা, সাজানো সাজা, সেই সাজার কে উপলক্ষ করে এই যে মামলা চলছে, নাশকতার মামলা, এই যে মামলা রায়কে প্রভান্বিত করার জন্য মামলা, মুক্তির জন্য মামলা, এই খালেদা জিয়ার ছিনিয়ে আনার জন্য মামলা, এই যে মামলা হয়েছে, একটা ঘটনা কিন্তু আজ পর্যন্ত কোনো টায়ারও বাস্ট হয় নাই, একটা কোথাও কোনো গোলযোগ নেই। চেয়ারপারসন
জেলে যাওয়ার আগে আমাদের ডাকছিলেন, ডেকে তিনি বলছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকবা, তোমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করে যাবা। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিন্তু কোনো আন্দোলন আমরা করি নাই। তারপরও এই 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 মিথ্যা মামলাগুলি কেন? তারপরে একটা দুইটা ঘটনা তো না, এই যে মানুষগুলি মৃত্যুবরণ করছে, একসময় তারা বিএনপি করতো, বিএনপি খাতায় নাম আছে 10 বছর আগে, মৃত্যুবরণকারী লোকগুলির নামে কেন এই মামলা হচ্ছে? এবং পুলিশ যে যেখানে আপনি দেখেন, পুলিশের তো সংখ্যায় কম, শাহিদুর রহমান টেপা সাহেব বললেন বিএনপির সংখ্যা যে তার কাজের পরিধি পোস্টার লাগাইতে পারে না, সেই তুলনায় সংখ্যা কম, লোকেরা পোস্টার লাগাইতে পারে না। বিএনপি এই যে এই মাঠে ঘাটে কোনো সেখানে নির্বাচনী প্রচার করতে পারে না, দু একটা জায়গায় হয়তো করতে পারে। অনেক জায়গায় নাকি আপনারা আসন ওয়াইজ পোস্টার ছাপানি নি, এরকম এটা যারা বলতে পারে, এটা বলতে পারে যে পোস্টার ছাপায় নাই, কিন্তু কেউ কি দাঁড়ায় কি চেষ্টাটা কম করে, কেউ চেষ্টাটা কম করে না। ধন্যবাদ। আমি লেভেল প্লেইং ফিল্ড থাকলে এই দেশের মানুষ একটা উৎসব পরিবেশে করতে পারতো নির্বাচনটা করলে যে ক্ষমতা আসতো সেই হইতো, এটা কোনো দুঃখ থাকতো না। কিন্তু মানুষকে নির্বাচনই করতে দিবেন না, একতরফা ভাবে চলে যাবেন, এটা তো মানুষ গ্রহণ করতে পারে। ধন্যবাদ জনাব তৈমুর আলম খন্দকার, শেখ হাফিজুর রহমান কার্জন, দুজনের কথাই শুনলেন। আপনার কি মূল্যায়ন? একজন শাহিদুর রহমান টেপা সাহেব আছেন, উনি কথা বললেন এক বিষয়ে যে পুলিশের সীমাবদ্ধতার কথাও উনি তুলে ধরেছেন, আর জনাব তৈমুর আলম খন্দকার বললেন যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার পেছনে আসলে গায়েবী মামলা একটা বড় বিষয়। আপনি একজন আইন বিষয়ে অধ্যাপক, আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়গুলি? না, দেখেন যে এখানে আমরা যেটা জানি যে বর্তমান 21 শতাব্দীতে আপনি একটা স্ট্রাকচার্ড স্টেট, একটা কাঠামোবদ্ধ যে রাষ্ট্র, সেখানে একটা সরকার থাকতে হবে, সরকারের 3টা অঙ্গ থাকবে, আপনার এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, তাই না? এবং সরকার তো কেউ একজন থাকতে হবে। তো এখানে যারা পলিটিক্যাল পার্টিও থাকতে হবে। এখন আমরা যদি পলিটিক্যাল পার্টি তারা যখন ক্ষমতায় ছিলেন তারা কি কি কর্মকাণ্ড করেছেন, এবং তারা নিজেরা যখন কথা বলেন পাল্টাপাল্টি করেন, একজন আরেকজনের কথা বলছেন যে আপনি ক্ষমতায় থাকতে এটা করেছেন, আবার আরেকজন বলছেন আপনি ক্ষমতায় থাকতে এটা করেছেন, তাতে করে আমাদেরকে বিষয়টা স্পষ্ট হয় যে আমাদের মানে সরকারি দলগুলো যখন সরকারে থাকে তখন তারা কিভাবে মানে সুশাসনটা নিশ্চিত করতে পারেন না। আপনি যখন এই পাল্টাপাল্টিটা শুনবেন তখন ইউ উইল গেট দি ক্লিয়ার পিকচার যে আমাদের এখানে গুড গভর্নেন্সটা কিভাবে ব্যাহত হয়, এবং আমাদের এখানে প্রতিষ্ঠানের সংকট। আপনি ধরেন যে এই কথাটা আমি তো অনেক দিন ধরেই বলছি, এই টকশোগুলোতে বলছি যে আমার এখানে গত 3 দশকের রাজনীতি একটা কারণে আবর্তিত হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচন যখন আসে তখন সব রাজনৈতিক দল বলে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার, এবং আমাদের কিন্তু একটা নির্বাচন কমিশন তারা কিন্তু এখনো ওই ক্রেডিবিলিটি অর্জন করেন নাই। এই জায়গায় একটু আসতে চাই আপনার কাছে, ক্রেডিবিলিটি যে অর্জন করেন নাই, এই যে এখানে আপনি দেখেন কাজল সাহেব, আপনি সেটা করতেন তাহলে সেনাবাহিনী মোতায়েন করার দরকার হতো না। সেই জায়গায় যে এখন জনাব তৈমুর আলম খন্দকার বা বিএনপির পক্ষ থেকে একটু আমি প্রশ্নটা করি, জনাব তৈমুর আলম খন্দকার যেটা বললেন যে আসলে সেনাবাহিনী নামার পরে একটা কিন্তু আশাবাদ জেগেছে যে লেভেল প্লেইং ফিল্ড হবে। আবার জনাব শাহিদুর রহমান টেপা সাহেব বললেন যে আসলে কোথাও উনি অনেক দেশে যে নির্বাচন পর্যবেক্ষণে গেছেন, কোথাও সেনাবাহিনী নামতে হয় না, এমনি নির্বাচন ভালো নির্বাচন হয় না সেনাবাহিনী ছাড়াও। সেই জায়গায় দুইটা জায়গার দুই ধরনের মতামত, আপনি কি বলবেন? এখন ধরেন যে কথাটা বলছিলাম যে নির্বাচন কমিশন যদি একটা বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন করতে পারতেন তাহলে পরে ওই যে সহায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এগুলোর কোনো প্রয়োজন হতো না। এবং আপনি আমাদের এখানে প্রশাসন এবং পুলিশ তারা যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারতেন তাহলে পরে সেনাবাহিনীর দরকার হতো না। তাহলে কি এই নির্বাচন কমিশনার, পুলিশ বা প্রশাসন, যেটা মনে করি প্রশাসন জায়গাতেই আমাদের একটু কাজল সাহেব আমার আসতেই হবে না কাছে প্রশ্নে, যে প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশন তারা যে পারছে না, শুধু কি তাদেরই দোষ না রাজনৈতিক দলগুলোর? তারা পারছে না সেটা আমি বলছি না, তারা আস্থা অর্জন করতে পারছে না, আস্থা অর্জন করতে পারছে না। তারা কিছু কাজ ভালো করছেন, আবার কিছু করছেন না। যেমন ধরেন যে ওই যে প্রতিষ্ঠান হয়ে উঠতে না পারা, কারণ ভারতে যখন নির্বাচনটা হয় তারা তো একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারে, এবং সেই বিশ্বাসটা তারা যে নির্বাচনটা করে সেটা তাদের মানুষের কাছে যেমন গ্রহণযোগ্য হয়, সারা বিশ্বে সেটা গ্রহণযোগ্য হয়। আমার এখানে কেন হয় না, সেই ল্যাপসেস গুলো, সেই ঘাটতিগুলো তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। গণতন্ত্রের দায়িত্ব আমাদের মেজর
যে পলিটিক্যাল পার্টি কিংবা Stakeholder পলিসি মেকার যারা এগুলো করবেন, জি। কারণ আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি নির্বাচন কমিশন মানে স্ট্রং নির্বাচন কমিশন করেন নাই। এখন আপনি বিরোধী দলে থাকার সময় আপনি নানা রকম সমস্যার মধ্যে পড়ছেন, তাহলে আপনি সরকারে যখন ছিলেন করেন নাই কেন? এই প্রশ্ন মানে এই যে দুষ্ট চক্র, এই যে দুষ্ট চক্র, আপনি দেখেন যে নির্বাচন কমিশন কিছু কাজ ভালো করেছে, কিছু করেনি। আর আপনি মানে কি বলবো, আপনার নির্বাচন কমিশনের সিইসি এক কথা বলছেন, আর একজন নির্বাচন কমিশন আরেক কথা বলছেন, সংবাদ সম্মেলন করে বলছেন লেভেল প্লেইং ফিল্ড নেই। জি, তো আপনাদের ভিতরে, কারণ আমরা তো নানা প্রতিষ্ঠানে কাজ অনাস্থাটা করি, আরো বেড়ে যায়। মতভিন্নতা থাকতে পারে, কিন্তু আপনি যখন একটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কাজ করছেন এবং আপনি যে প্রকাশ্যে এভাবে আপনারা দ্বিমত করেন, ঝগড়া করেন, তাহলে পরে কি সেটা প্রমাণ করে যে আপনার এটা একটা শক্তিশালী, একটা ক্রেডিবল ইলেকশন করতে পারে, সেটা একটা ভালো প্রতিষ্ঠান? আমার কাছে আমি নিজে খুব কনভিন্সিং না, মানে নিজে খুব কনভিন্সড হতে পারি না। ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন, জনাব শাহিদুর রহমান টেপা। জি, এখন তৈমুর ভাই একটা ভালো কথা বলছে যে বিএনপির মহাসচিবের উপর হামলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে জানি বিএনপির মহাসচিব বর্তমান ফখরুল ইসলাম সাহেব নিঃসন্দেহে একজন ভালো মানুষ। জি, এখন এই হামলা, ওনার মহাসচিবের হামলা হয়েছে সেটা বড় কথা না। আমি সমস্ত হামলারই বিপক্ষে। আজকে যারা নির্বাচন করতেছে বা নির্বাচন না করতেছে বা যারা নির্বাচনে প্রচার করতেছে তাদের উপরে হামলা হোক, এটা আমি মানে ঘৃণা ভরে এটা প্রতিবাদ করি এবং অপছন্দ করি। আপনি দেখেন আওয়ামী লীগের মহাসচিব যে আছেন, সেক্রেটারি জেনারেল, তার এলাকায় কিন্তু তার নির্বাচনী এলাকায় 3টে অফিস পোড়াই দিয়েছে। এই হলো অবস্থা। তা আমরা মনে করি, আমি ব্যক্তিগত মনে করি এবং আমার দল মনে করে, জাতীয় পার্টি মনে করে, এই সব সহিংসতা বন্ধ হওয়া উচিত। জি, গেল। তারপরে আসেন আমাদের এই যে সেনাবাহিনী, আমাদের নির্বাচনের দরকার আছে বলে আমি মনে করি না। এই কারণে মনে করি না, কারণ দুর্যোগ, দেশের দুর্যোগের সময় এটা কোনো দুর্যোগ না। আমরা যদি রাজনীতিবিদরা আমরা সবাই এক হয়ে থাকি, আমরা যদি মনে করি নির্বাচনটা সঠিক করব, তাহলে ইজিলি নির্বাচনটা সঠিক করার দরকার যায়, আমরা নিজেরা মনে করি যদি আমরা। আর আমাদের উনি যেটা বলেছেন, কার্জন সাহেব যেটা বলেছেন, যে নির্বাচন কমিশন 2টা একই ধরনের কথা এবং তা প্রকাশ্য দেবালোকে, প্রকাশ্য গণমাধ্যমে, এই কথাগুলি আমাদের জন্যে বেদনাদায়ক, কষ্টদায়ক। তার মানে কি, আমার ব্যক্তিগতভাবে ওনার সাথে আমি 100% মত প্রকাশ করে বলছি যে তাহলে নির্বাচন কমিশনে যে তাদের যে দায়িত্ব উপরে আমাদের সন্ধিহান থাকে। এখন আমি যেটা বলতে চাই, মূল কথা যেটা, সে সরকার পরিবর্তনের জন্যে, জি, আমি একেবারে শেষ পর্যায়ে, সরকার পরিবর্তনের জন্যে একমাত্র নির্বাচনের বিকল্প কিছু নাই। আমরা জাতীয় পার্টি মনে করি যে সংবিধান অনুযায়ী যে নির্বাচনটা হবে, জি, সংবিধান অনুযায়ী যে সংবিধান কি আছে, আমি তো সংবিধান বিশেষজ্ঞ না, জি, একেবারে শেষ পর্যায়ে, সংবিধান অনুযায়ী যে নির্বাচন হবে সেই নির্বাচন হওয়া উচিত। এবং আমি মনে করি যে এখন এই যে নির্বাচনটা আসতেছে, সেই নির্বাচনটা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জি, তাহলে আমরা ভালো যারা নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, আমি মনে করি তারা নির্বাচিত হবে। এবং জাতীয় পার্টি যে 177টা জায়গায় আমরা আমাদের আমি আর সময় দিতে পারছি না, জি, আমরা এর মধ্যে যদি 150টা পাই, এক পর্যায়ে আমরা সরকার গঠন করব বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আপনি শেষ পর্যায়ে এক লাইন, যেহেতু সময় নাই, আমি যুব সমাজের উপরে আশাবাদী। আমরা যেটা করতে পারলাম না, তারা যেন করে যায়। এই যে মানুষের ভোটাধিকারটা দিতে পারলাম না, মানুষ তাদের কাঙ্ক্ষিত ভোটারকে ভোট দিতে পারে না, এই যে অরাজকতা, এটা যেন ভবিষ্যৎ বংশধরের
এটা করে যায়। নতুবা ধন্যবাদ ধন্যবাদ রেখে গেলাম। জি আমরা তো ধন্যবাদ কোনো আশাবাদী নিয়ে যেতে পারলাম না। তৈমুর আলম খন্দকার, ধন্যবাদ জনাব শাহিদুর রহমান টেপা এবং ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন। আমরাও চাইবো যে যেহেতু বহুল আলোচিত সেনাবাহিনী মাঠে নেমেছে এবং আমরা যতই সমালোচনা করি এক ধরনের মানে সংবাদ মাধ্যম সহ বিভিন্ন স্তরের মানুষ মনে করছে যে বড় ধরনের কোনো সহিংসতা হবে না। আসলে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য এবং সবার কাছে প্রশংসিত একটি নির্বাচন হোক, এই আশাবাদ রেখেই 7 একুশে রাত এখানে শেষ করছি। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।